আমি রকিব হাসান। আমি বেসিক্যালি একজন সাস্টিয়ান। আমি 2009 সালের ব্যাচ। আমার অনার্স এবং মাস্টার্স দুটোই সাস থেকে, সাস্টে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট থেকে। এখানে আপনারা কিছু ছবি দেখতে পাচ্ছেন যেগুলি আমার সাস্টের জীবনের খুব গৌরবোজ্জ্বল মুহূর্ত। আমি নিজে একজন সাস্টিয়ান হিসেবে অনেক গর্ববোধ করি। আমি বর্তমানে আরকানসাস স্টেট ইউনিভার্সিটিতে মলিকুলার বায়োসায়েন্সের উপরে পিএইচডি করছি। আমি এখানে জয়েন করেছি 2016 সালের অগাস্টে। আজকে আমি জানি সিয়াম ভাইয়ারা এখানে এসেছেন, তারা অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ এবং তাদের এক্সপিরিয়েন্স হয়তো শেয়ার করবেন আপনাদের সাথে। আমি আমার জায়গা থেকে এবং যেহেতু আমি একজন সাস্টিয়ান, সো সাস্টের জায়গা থেকে কি কি ভাবে আমি নিজে এ পর্যন্ত এসেছি এবং কি কি জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট, আমি ছোট্ট কিছু জিনিসগুলো মেনশন করবো এবং আমি 5টা বেসিক পয়েন্টে ওই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করবো। আমি ডিটেলসে যাব না, কারণ আমি জানি সিয়াম ভাইয়া অনেক ডিটেলসে বা ভাইয়ারা অনেক ডিটেলসে অলরেডি যাবেন। সো আমি কিছু ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলবো। সো প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, সবাই যেটা নিয়ে অনেক প্রশ্ন করেন, আমি জানি ভাইয়ারা হয়তো ডিসকাস করেছে যে ক্যান আই গেট এ স্কলারশিপ। এটা প্রথম প্রশ্ন। এবং আমার জিপিএ কম, আমার রিসার্চ এক্সপিরিয়েন্স নেই, এটা তো আমার এক কথায় উত্তর হচ্ছে ইয়েস ইউ ক্যান, ফর শিওর। আমি মনে করি সাস্টিয়ানরা অনেক ডাইনামিক, তারা সব দিক দিয়ে অনেক 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 বেশি ডাইনামিক। আমি এখানে অনেক স্টুডেন্ট দেখেছি যারা এতটা ডাইনামিক না সাস্টিয়ানদের মতো। সো সিজিপি এর ব্যাপারটা 3 হলেই হবে। অনেক ইউনিভার্সিটি আছে যেখানে ইভেন 3 চেয়েও কম চায়। সো যেহেতু এই অ্যাডমিশন প্রসেসটা, স্কলারশিপের প্রসেসটা হচ্ছে অনেক হলিস্টিক, ডাইনামিক, এখানে শুধুমাত্র যে সিজিপিএ দিয়ে বা কারো রিসার্চ এক্সপিরিয়েন্স দিয়ে কাউন্ট করা হয় এমনটা না। সবগুলো বিষয় মিলিয়ে আপনারা অলরেডি জানবেন, এখানে সবগুলো বিষয় মিলিয়েই আসলে একজনকে চুজ করা হয় স্কলারশিপের জন্য, ফান্ডিং এর জন্য। সো সিজিপিএ অনলি ম্যাটার না। অন টপ অফ ইট WES নামে একটা সার্ভিস আছে যেটাকে বলে আমরা ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিসেস। তারা আমাদের ক্রেডিট ইভ্যালুয়েশন করে, ইটস এ ক্রেডিট ইভ্যালুয়েশন এজেন্সি। তো যখনই কোনো সাস্টেন কিনা ক্রেডিট ইভ্যালুয়েট করে, তো সাস্টে সামহাও সিজিপিএ অলওয়েজ গোজ আপ। সো কারো যদি সিজিপিএ কম থাকে, যদি এটা কিছু টাকা লাগে, তো আপনারা এই WES করে ফেলতে পারেন। তৃতীয় যে প্রশ্নটা, যে আমার তো রিসার্চ এক্সপিরিয়েন্স নেই। সো আমি আগে বলেছি এটা টোটাল হোলিস্টিক। অবশ্যই রিসার্চ এক্সপিরিয়েন্স আপনার এডমিশনে বা টোটাল প্রসেসটা হেল্প করবে, বাট এটা কনফার্ম না যে আপনার খুব রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে আপনাকে নিবে। এখানে অনেকগুলো ফ্যাক্টর অবশ্যই কাজ করে। তো এখানে আমি কিছু পয়েন্ট বলেছি, আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স নেই তার মানে এটা না যে আপনি স্টার্ট করতে পারবেন না। স্টিল ক্যান ইনভলভ ইন রিসার্চ। আপনি এখনো রিসার্চে ইনভলভ হতে পারবেন। আপনি চাইলেই যে কোনো ল্যাবে স্যারদের সাথে কথা বলতে পারেন, আপনি আজকে থেকেই চেষ্টা করতে পারেন। তারপরে এটা যে আপনার ডিপার্টমেন্টেরই শিক্ষক হইতে হবে নট নেসেসারি। আপনি চাইলে আরেক ডিপার্টমেন্টের, যেমন আমি ছিলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখন যদি মলিকুলার বায়োসায়েন্সে বা বিএমবি অথবা বায়োকেমিস্ট্রির কোনো টিচার ভালো রিসার্চ করে, আমি যদি তার ল্যাবে একটু কাজ করতে চাই হয়তো 2 মাস 3 মাস, সেটাও কিন্তু আমি এটা সিভিতে লিখতে পারবো, সেটাও আমি বলতে পারবো। এছাড়াও আরো কিছু ছোট ছোট রিসার্চ গ্রুপ আছে, যেমন ক্যানসাই আছে, যেটা আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে একটা গ্রুপ, যেখানে কিনা তারা বায়োইনফরমেটিক্স এর উপর অনেক কাজ করে। আপনি যদি বায়োলজিক্যাল সায়েন্সে কোনো স্টুডেন্ট হন, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ক্যানসাই কিছু স্টুডেন্ট গ্রুপ, তারা স্টুডেন্ট লিডার, তারা রিসার্চ করার কিছু কাজ করছে। সো আপনি সেখানেও জয়েন করে তাদের কাছ থেকে কিছুটা এক্সপিরিয়েন্স নিতে পারেন এবং আপনি আপনার সিভিতে এটা লিখতে পারেন যে আপনার রিসার্চ এই এক্সপিরিয়েন্স, আপনি এই করেছেন। সো এটা আপনি চাইলে আজকে থেকে স্টার্ট করতে পারেন। আমার নেই বলে যে কান্নাকাটি শুরু করতে হবে, আমার কাছে এটা মনে হয় না যে খুব একটা বুদ্ধিমানের কাজ। এরপরে পোস্টার প্রেজেন্টেশন, বিভিন্ন ছোটখাটো কনফারেন্স হয়। ইভেন সাস্টেও আমাদের অনেকগুলো কনফারেন্স হয়, আপনারা জানেন যে ইয়ারলি বেসিসে ইভেন ইন্টারনাল অথবা এক্সটার্নাল কিছু কনফারেন্স হয়, সেগুলোতেও যাওয়া যায়, সেগুলো পোস্টার লেখা যায়, সেগুলোও কিন্তু রিসার্চ এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হয় অনেক সময়। বিভিন্ন কনফারেন্স হয় আদার ইউনিভার্সিটিতে, ছোটখাটো এটা সেটা কনফারেন্স হয়। আপনারা যদি একটু চোখ কান খোলা রাখেন, আপনারা ওই কনফারেন্সগুলোতে ইজিলি যেতে পারেন, আপনাদের রিসার্চ পেপার সাবমিট করতে পারেন। এছাড়াও যারা আরেকটু উপরের দিকে রিসার্চের চিন্তা করছে, তারা কিন্তু তার টপিক্সের উপরে একটা রিভিউ করতে পারে, যে হয়তো আমার ক্যান্সারের উপর, আমি জানি আমার ডিপার্টমেন্টের কিছু জুনিয়র ছিল, তারা হচ্ছে সার্টেন একটা টপিক্স হবে ক্যান্সারের উপরে খুবই ইন্টারেস্টেড ছিল। তারা কি করলো, কয়েকজন মিলে তারা একটা রিভিউ পেপার লিখে ফেললো এবং তারা সেটা পাবলিশও করে, খুব ভালো একটা জার্নালে পাবলিশ করে। সো এটাও কিন্তু পসিবল, আপনারা যদি কয়েকজন মিলে গ্রুপ হয়ে একটা টপিক্সের উপরে করতে পারেন। এটা যে সায়েন্সেই হইতে পারে নট নেসেসারি, সোশ্যাল সায়েন্সেরও আমি এরকম দেখেছি আরেকটা গ্রুপ, তারা কয়েকজন মিলে
আরেকটা পাবলিকেশনের রিভিউ পেপারের দিকে গেছে, একটা পলিসি পেপার। সো এই জিনিসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ফাইনালি হেল্প ইউর সিনিয়র, আপনাদের সিনিয়র যারা আছে তাদেরকে হেল্প করেন। কেমন, যে ল্যাবে থিসিস করতেছে এক বড় ভাই, তার সাথে কাজ করেন, ভাই আপনার সাথে কাজ করতে পারবো, ভাই আপনার এই প্রজেক্ট। এক হচ্ছে আপনি শিখতে পারবেন, 2 নম্বর আপনি সেটা আপনি সিভিতে লিখতে পারবেন যে আপনি রিসার্চে এই জায়গাটা হেল্প করছেন বা এই জিনিসগুলো জানেন। ফাইনালি যখন আপনার সে বড় ভাইটা কোনো পেপার লিখবে বা কোথাও পোস্টার দিবে, তাকে রিকোয়েস্ট করতে পারেন আপনার নাম দেওয়ার জন্য, বা পেপারের মধ্যে অ্যাকনোলেজ করতে পারেন। হয়তো পেপারে অথরশিপ দিবেন না, বাট অ্যাকনোলেজ করলে আপনি সেটাও কিন্তু আপনার রিসার্চে দিতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনি আপনার রিসার্চে নিজেকে ইনক্লুড করতে পারেন। ইট নট নেসেসারি যে আপনার রিসার্চ নাই বলে ইয়া করতে হবে। এগুলির বাইরেও আপনি অলরেডি অনেক রিসার্চ কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়াইছেন। আপনি যদি আপনার সিভিটা একটু সুন্দর করে লেখেন তাহলে দেখবেন যে আপনি অলরেডি অনেক কিছু আছেন। আর সাস্ট খুবই ছোট্ট একটা ফ্যামিলি, আমরা একটা পরিবারের মতো একজন আরেকজনকে চিনে। সেখানে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে আপনি আরেকজনের সাথে ইজিলি কমিউনিকেট করতে পারেন, কথা বলতে পারেন, এবং তার সাথে গিয়ে রিসার্চগুলো আপনার রিসার্চ ইচ্ছাটা শেয়ার করতে পারেন। এখানে টিচাররা অনেক হেল্পফুল, বড় ভাইরা অনেক সাহায্য করে, বড় আপুরা অনেক সাহায্য করে, সবার সাথে গিয়ে অনেক সুন্দরভাবে আপনি কিন্তু এই যে স্টার্ট করতে পারেন। সো আপনার সিজিপিএ কম, আপনার রিসার্চ নেই, এটা কোনো আপনার প্রবলেম না। আপনি আজকে থেকেই সিজিপিএর জন্য যতটুকু পারেন করলেন, বাকিটা রিসার্চের জন্য করতে পারেন। এছাড়াও আজকে থেকে অনেক ধরনের ইউনিভার্সিটি আছে যেগুলি আপনি এখন খাটাখাটি শুরু করতে পারেন। সো এটা আপনার কোনো অজুহাত হতে পারে না। দ্বিতীয় যে অনেক বড় প্রবলেমটা থাকে যে হাউ ক্যান আই স্টার্ট, তো আমি বলবো কিভাবে আমি স্টার্ট করতে পারি। আমি বলবো যে কমিউনিকেশন ইজ দ্য কি, যোগাযোগ করেন। কিভাবে, আমি এখানে কিছু ছবি দিয়েছি। প্রথম হচ্ছে আজিম ভাই, বিবিএ ডিপার্টমেন্টের ইস্তিয়াক হচ্ছে 0-10 ব্যাচের, সে হচ্ছে পেট্রোলিয়ামের। মাহফুজ স্যার, সে হচ্ছে ইউনিট এফইটি ফুড অ্যান্ড টি টেকনোলজি, জীবাণুল ফরেস্ট্রি সিপি, তারপরে হচ্ছে ফাহাদ হচ্ছে ফিজিক্সের, রোকন হচ্ছে ইকোনমিক্সের, ইভেন সুইটি সে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। আমি এখানে দেখেন খেয়াল করেন এগুলি বিভিন্ন বিল্ডিংয়ের আমি নিয়েছি রিপ্রেজেন্টেটিভ কিছু ডিপার্টমেন্ট। কম্পিউটার সায়েন্সে প্রচুর পরিমাণে আছে। আপনার সিইপির কেমিক্যাল অ্যান্ড সিইপির অনেক স্টুডেন্ট আছে, আপনার ফিজিক্সের অনেকে আরও আছে, এবং জিবির তো অনেকে আছে, আমি নিজেও জিবির একজন। সো প্রচুর পরিমাণে কিন্তু বাইরে ইভেন সাস্টের বড় ভাই আপুর আছে। আপনি যদি আপনার ডিপার্টমেন্টের দিকে চোখ দিয়ে একটু সুন্দর মতো খোঁজ খবর নেন, অনেক বড় ভাইদেরকে পাবেন। কেন আমি বলবো যে কমিউনিকেশন দিয়ে স্টার্ট করতে হবে। আপনি যদি প্রথম কমিউনিকেশন দিয়ে শুরু করেন, আপনার যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি ইনফরমেশনগুলো পাবেন বড় ভাই বা বড় আপুদের কাছ থেকে, প্রপার ইনফরমেশনগুলো পাবেন। আপনি তার কাছ থেকে বিভিন্ন সিভি টেমপ্লেট নিতে পারবেন, আপনি তার কাছ থেকে প্রত্যেকটা জিনিসে এসওপি, ইমেল, এই টেমপ্লেটগুলি রিকোয়েস্ট করতে পারবেন, তাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন। এমন সত্যি কথা বলতে কি আমরা চাই, আমরা হ্যাঁ এটা ঠিক যে আমরাও ব্যস্ত থাকি এখানে, কিন্তু আমরা চাই যে আসুক আমাদের ডিপার্টমেন্টের বা আমাদের বড় ভাই, আমাদের ছোট ভাইরা আসুক, যোগাযোগ করুক। আমরা যথেষ্ট পরিমাণে সবাই চেষ্টা করি, এবং এটা খুবই হেল্পফুল একটা এনভায়রনমেন্ট। এখানে একজন একজনের পুল আপ করতে চাই, এখানে কম্পিটিশন বলে ওই ধরনের নাই। কারণ আমরা এখানে অনেক একা থাকি, তো চাই যে আরো একজন জুনিয়র যদি আমার এখানে আসে, আমার ইউনিভার্সিটিতে বা আশেপাশে কোথাও আসে, আমরা হয়তো কথা বলতে পারলাম, এটা আড্ডা দিতে পারলাম। এটা কমিউনিটিটা আমরা চাই যে আমাদের কমিউনিটিটা এনরিচ হোক। সো এটা খুবই ফ্রেন্ডলি, আর আপনি জিনিসগুলো পাবেন। এইটা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট। আপনি ইনফরমেশন পাচ্ছেন, আপনি ডিরেকশন পাচ্ছেন, আপনার কনফিডেন্স বাড়তেছে, আরে ওই ভাই তো পারছে, আরে এই ভাই তো পারছে। হয়তো আপনার ডিপার্টমেন্টে এরকম আরেকজন ব্যস্ত বা পান নাই, আরেকজনের ডিপার্টমেন্টে যান, পাশের ডিপার্টমেন্টে যান, একই বিল্ডিংয়ে কাউরে খুঁজেন, পেলেন না, আশেপাশে কাউরে খুঁজেন। যদি কিছুই না পান সমস্যা নাই, হায়ার স্টাডি অ্যাব্রোড নামে যে গ্রুপটা যারা আজকে ওয়ার্কশপ অর্গানাইজ করতেছে তারা খুবই অ্যাক্টিভ। ফেসবুকে ভালো একটা গ্রুপ আছে, সেখানে আপনার পেয়ার্সদেরকে পাবেন। আপনি যদি চান আপনি সেখানে অনেক প্রশ্ন উত্তর করতে পারবেন, অনেক ফাইল আছে, আপনারা জানেন, ভাইয়ারা বলবে। নেক্সট অফ ইউএসএ নামে আরেকটা গ্রুপ আছে ফেসবুকে, যেখানে প্রচুর পরিমাণে ইনফরমেশন আপনি পাবেন। এছাড়াও এখানে গ্রেক নামে, যদিও এটা একটা কোচিং সেন্টার, কিন্তু তাদের ওয়েবসাইটটাতে প্রচুর পরিমাণে তথ্য আপনি খুঁজে পাবেন। আপনি যদি চান দেখবেন ওখানে অনেক ইনফরমেশন আছে। সো আপনার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে কানেক্টিভিটি ইজ দ্য প্রোডাক্টিভিটি। আপনি যদি যোগাযোগ করেন, আপনি যদি কানেক্ট করেন পিপলকে, আপনি ইনফরমেশন গ্যাদার করতেছেন, আপনি হেল্প পাচ্ছেন, আপনি ইনথুজিয়াস্টিক হচ্ছেন, আরও গাইডলাইন পাচ্ছেন। সো এইটাই হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট। আপনি জিআরই পড়বেন, জিআরই কোথায় কারা, আজিম ভাই জিআরইতে 323-এর মতো মনে হয় পেয়েছে, আমার যতদূর মনে আছে। সো আজিম ভাই সিলেটে অনেক ভালো করছে, সো ওয়াই নট, সে স্টিল নাও সিলেটে আছে। সে আমেরিকায় পিএইচডি করতেছে, বাট রাইট নাও সে সিলেটে, তার সাথে যোগাযোগ করেন। এখানে অনেকে আছে, সুইটি এখনো হয়তো সিলেটে আছে।
সো অনেকেই আছে যারা সিলেটে যাদের জিআরই স্কোর আছে তাদের সাথে যোগাযোগ করেন। সো কানেক্টিভিটি আপনার এখানটায় অনেক বড় একটা ফ্যাক্টর। কাজে এটি হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট, কমিউনিকেশন এবং কমিউনিকেশন। পরে আরেকটা জিনিস হচ্ছে, আমি একটু এক্সেপশনাল জিনিস তুলে ধরতে হচ্ছে, প্রফেসর আর লুকিং ফর। কি কি জিনিস প্রফেসর চায়? আপনি স্কলারশিপ চাইতেছেন, কিন্তু যখন আপনি একটা চাকরি খুঁজতে যাবেন কি হয়, আপনি যারা জব দিবে তারা আপনার সিভি দেখতেছে, তারা আপনাকে খুঁজতেছে, কিন্তু আপনাকেও বুঝতে হবে যে তারা কি চাইতেছে, জবের রিকোয়ারমেন্টটা কি। সো প্রত্যেকটা যখন প্রফেসর চায় তারও কিছু রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই তার বিজ্ঞপ্তি থাকলে তার রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু বিজ্ঞপ্তি না থাকলে অনেক সময় আমরা যখন প্রফেসর খুঁজি হয়তো সে বিজ্ঞপ্তি নাই, সে র্যান্ডম কিছু কথা বলে রাখছে যে আমি এটা স্টুডেন্ট নিবো বা স্টুডেন্ট চাই। তো সে একটা প্রফেসর কি চাই এটা আমাদেরকে বুঝতে হবে, কি কি জিনিস চায়। প্রথম যে জিনিসটা চায় একটা প্রফেসর যখন একটা স্টুডেন্ট নিবে, বেসিক্যালি সে নিচ্ছে তার ল্যাবে কাজ করার জন্য, সেও তো একটা টিমে প্রোডাক্টিভিটি চায়, তাই না? তো তার যে জিনিসগুলো চাওয়া, আমি মনে করি প্রথম যে জিনিসটা চায় প্যাশনেট স্টুডেন্ট ফর দ্য রিসার্চ। সে এমন কাউকে চায় যে কিনা খুবই প্যাশনেট তার রিসার্চের প্রতি। কারণ আপনি যে কাউকে শিখাই নিতে পারবেন, কিন্তু একটা প্রফেসর আপনাকে 24/7 গাইড, আমি চোখে চোখে রাখতে পারবেন না। সো তারা চায় যে আপনি মোটিভেটেড স্টুডেন্ট, আপনি সেলফ ড্রাইভ স্টুডেন্ট, আপনি অনেক বেশি প্যাশনেট, আপনি অনেক চেষ্টা করতেছেন, আপনি হয়তো শিখাই দিবে, আপনাকে গাইড করবে, কিন্তু আপনি অনেক পড়বেন, জানবেন, চেষ্টা করবেন, এরকম কিছু একটা। সো আপনার প্যাশন থাকতে হবে। সো এইটা প্রথম জিনিস ওরা এটা খোঁজে। দ্বিতীয় জিনিস হচ্ছে সাউন্ড নলেজ। আপনার যে টপিকসে রিসার্চ করবেন, অ্যাটলিস্ট হয়তো আপনি হাতে নাতে আপনার এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে, এক্সপার্টিস নাও থাকতে পারে, কারণ আপনি ব্যাচেলর করে অথবা মাস্টার্স করে এত জ্ঞান নাও নিতে পারে, হাতে নাতে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে, কিন্তু আপনার সাউন্ড নলেজ থাকতে হবে ওই টপিক্সের উপরে। তার মানে আপনার প্রচুর পড়াশোনা করতে হবে, ওই টপিক্সের উপরে জানতে হবে, ওই টপিক্সে আপডেটগুলো কি হচ্ছে সেগুলি জানতে হবে। তারা সেটা এক্সপেক্ট করে আপনার কাছে, অ্যাটলিস্ট আপনি পড়বেন। গুড কমিউনিকেশন স্কিলস, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন একটা ল্যাবে কাজ করবেন, অনেক সময় দেখা যায় যে ল্যাবের প্রজেক্টগুলো একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। আপনি হয়তো টিমের সাথে কাজ করতেছেন, সেখানে 4-5 জন, 6 জন, 7 জন, 10 জন থেকে শুরু করে অনেকেই থাকতে পারে। তো আপনার গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে। শুধু সেটা না, আপনি আদার প্রফেসরের সাথে কিভাবে কমিউনিকেট করতেছেন, অথবা ইভেন প্রফেসরের কিভাবে রিপ্লাই করতেছেন, কমিউনিকেশন স্কিলটা অনেক বড় একটা ফ্যাক্টর হয়। তো তারা চায় এমন একটা স্টুডেন্টকে যে সুন্দর করে কমিউনিকেট করতে পারবে উইদিন দ্য টিম, আউটসাইড দ্য টিম, প্রফেসরের সাথে, সবার সাথে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ইফ পসিবল রিসার্চ এক্সপার্টিস। সার্টেনলি আপনাকে এখন জব দিবে তখন ফ্রেশ গ্র্যাজুয়েট যখন চায়, তারা এক্সপিরিয়েন্সও অনেক সময় চায়। কারণ কি? কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স হলে রেডি টু গো, সেই ব্যক্তিটা রেডি। বাট ইট ডাজন্ট রিয়েলি ম্যান্ডেটরি। ধরেন একটা পিএইচডি নিবে একটা স্টুডেন্ট, 5 ইয়ার্সের জন্য আপনাকে 6 মান্থসে ট্রেন আপ করে নিয়ে আপনাকে কিন্তু কাজে লাগাই দিতে পারবে। সো আপনি 4.5 বছর কাজ করতে পারবেন। কাজেই যে এমনটা না যে তার এক্সপার্টিস ম্যান্ডেটরি। হ্যাঁ, অনেক সময় এক্সপার্টিস দরকার। তো নর্মালি এক্সপার্টিসটা ম্যান্ডেটরি হচ্ছে পোস্টডক লেভেলে, যখন কিনা তারা চায় যে, অথবা টেকনিশিয়ান লেভেলে, পোস্টডক লেভেলে, যে রেডি টু গো, ফান্ড আছে, এখনই করবে। হ্যাঁ, পিএইচডি লেভেলে হলে ভালো, না হলেও অ্যাটলিস্ট আপনার নলেজ আছে, আপনি বুঝতে পারবেন, কাজটা করতে পারতেছেন, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কাজেই আমার এক্সপিরিয়েন্স নাই এই অজুহাত দিয়ে বসে থাকার দরকার নেই। তারা এক্সপেক্ট করে, না হলেও সমস্যা নাই, হোয়াট এভার আপনার নলেজ আছে আপনি সেটা তুলে ধরবেন। তারপর তারা কি দেখে? তাদেরকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দ্যাট মে হেল্প দ্য রিসার্চ, এমন কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা রিসার্চকে হেল্প করতে পারে, অথবা এখানে আমি হাইলাইট করছি, দেখেন, ক্যান প্রুভ ইউর অ্যাবিলিটিস অর প্যাশন অর ডেডিকেশন অর হার্ড ওয়ার্ক। এই জিনিসগুলো আপনাকে প্রুভ করতেছে, এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা প্রুভ করতেছে। যেমন আমি আমার একটা এক্সাম্পল বলি। আমি যখন ছিলাম, আমি কোডিং করতাম, মানে আমার একটা আইটি ফার্ম ছিল ছোটখাটো। তো বেসিক্যালি আমি ফ্রিল্যান্সিং করতাম, ফ্রিল্যান্সিং করে আমি সামহাও আমার কোডিং কিছু শিখতে হয়েছে। তো আমি আমার সিভিতে কিন্তু এটা উল্লেখ করেছি যে আমি এই কোড পারতাম। তো আমার প্রফেসর জিজ্ঞেস করলো, তুমি তো তোমার তো এরকম কোনো কোর্স নাই, তুমি এটা কিভাবে বললা? আমি বলছি যে আমি ফ্রিল্যান্সিং করতাম এবং আমাকে এটা শিখতে হয়েছে। সো আমি কম্পিউটার থেকে, অনলাইন থেকে দেখে এক্সট্রা কোর্স করে আমি নিজে শিখছি। সো এটা কিন্তু আমি এটাকে রিলেট করছি যে হ্যাঁ আমি ওই কথাটা বলার পরে এটাও কিন্তু খোঁচা দিয়ে সুন্দর করে বলে দিছি যে আমি যদি চাই, আমার যদি কোনো প্রয়োজন হয়, নতুন জিনিস যদি শিখতে হয়, আমি খুব কুইক লার্নার, আমি ইজিলি লার্ন করতে পারি। সো এটা আমার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কোডিং, যেটা আমার বায়োলজিক্যাল সায়েন্সে কোনো কাজে লাগবে না, কিন্তু এটা আমার প্রুভ করে যে আমি এটা কুইক লার্নার, আমি যে কোনো কিছু কুইকলি লার্ন করতে পারি। তো এরকম কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তারা খোঁজে। অথবা ধরেন যে আমার ল্যাবে এখন আরেকটা পিএইচডি মেয়ে আছে, সে বেসিক্যালি একজন ইরানি মেয়ে, কিন্তু দেখা যায় যে সে খুব সোশ্যাল অর্গানাইজ করতে পারে, সবাইকে খুব সুন্দর করে রাখতে পারে, সবাই ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি তার অনেক ভালো। তো সেইটা কিন্তু একটা এক্সট্রা কারিকুলার, সে গুড ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি, সে সোশ্যালি খুবই ওয়েল গোয়িং, সেটা
অ্যাজ এ টিম সেটা হেল্প করতেছে, হয়তো রিসার্চে ডিরেক্ট হেল্প করতেছে না, বাট টোটাল টিমটা মেইনটেনেন্সে ব্যালেন্সে খুব সুন্দর করে হেল্প করতেছে। সো এই জিনিসগুলো কিন্তু অনেক সময় প্রফেসররা খুঁজে যে আমি এই ধরনের একটা চমৎকার একটা পার্সোনালিটি চাই আমার টিমে। It's not only research, it's a total holistic, the whole environment. So professor total জিনিসটা খুঁজে। So এই জিনিসগুলো প্রফেসররা খুঁজে। ওকে, তাহলে আমরা পরে যে জিনিসটা আমরা চেক করতে চাইতেছি সেটা হচ্ছে যে 4 নাম্বার যে জিনিসটা আমি মেনশন করতে চাই, সিক্রেট অফ গেটিং মোর ইমেল রেসপন্স। আমি বলি লাভ লেটার, কিভাবে আমি আরো বেশি রেসপন্স পাবো ইমেলে। সো ইমেল অনেকে অনেক ইমেল করে, অনেকে কমপ্লেন করে, তা আমি খুবই লাকি ছিলাম, আমি 30 মতো ইমেল করেছিলাম, প্রত্যেকটা ইমেলে রিপ্লাই পেয়েছি। আমি বলতে পারবো না যে আমি একটা ইমেলের রিপ্লাই পাই নাই। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমি এখানে বলেছি, যে রিড মোস্ট রিসেন্ট রিসার্চ ওয়ার্ক। প্রথম হচ্ছে যে প্রফেসরকে ইমেল করবেন তার মোস্ট রিসেন্ট, কারণ সে এটা নিয়ে ইনভলভ, সে এটা নিয়ে চায়, তার ফান্ডিং এটা নিয়ে, ওই রিসার্চ ওয়ার্কটা পড়েন, ভালো মতো জানেন, যদি পাবলিশড হয় ভালো, ওয়েবসাইট থাকে যে কোনো সোর্স থেকে, ওগুলি ভালো মতো পড়েন। পড়ে রিড মোস্ট ইনফ্লুয়েন্স রিসার্চ আর্টিকেল। প্রত্যেকটা প্রফেসরের রিসার্চ হচ্ছে তার বেবি, তার ওইটাই হচ্ছে তার ভাত খাওয়া পড়া থাকা। সো আপনার যদি রিসেন্ট যে ইনফ্লুয়েন্সিয়াল রিসার্চ যদি পড়েন, সে এটা হচ্ছে তার আবেগের জায়গা, এটা থেকে তাকে অ্যাটাক করা যায়। তো আপনি যখন একটা লাভ লেটার লেখেন, আপনি কি করবেন, এখানে ইমোশন থাকবে, আবার সাইড বাই সাইড আপনি যে ক্রেডিবল, আপনার ক্রেডিবিলিটিও থাকবে। তো প্রথম দুটো হচ্ছে তার ইমোশনের জায়গা, এই লাভ লেটারের ইমোশনটা, আবেগের জায়গাটা। তারপরে যে জায়গাটা যে আপনাকে কানেক্ট করতে হবে, আপনি কেন ক্রেডিবল, ওকে তার ওইটা আবেগ, ভালো কথা, আপনি কেন যোগ্য, আপনার কাস্টমাইজ ইউর ইমেল বেসড অন দোজ রিসার্চ, আপনার কানেক্ট করেন, ওইটাকে কাস্টমাইজ করেন। তারপরে হচ্ছে যে এটা আপনার এক্সপিরিয়েন্সের সাথে, এটা হইতে পারে আপনার কোর্স ওয়ার্ক, আপনার নলেজের সাথে, এটা হইতে পারে আপনার রিসার্চ এক্সপিরিয়েন্সের সাথে, অথবা ইভেন দুইটাই না থাকে আপনার প্যাশনের সাথে, হয়তো আপনার একটা ফ্যামিলি হিস্ট্রি আছে বা কিছু একটা প্যাশনের সাথে কানেক্ট করেন, কানেক্ট করে তাকে বলেন যে ওকে আমি এই জন্য ইন্টারেস্টেড। অনেক ক্ষেত্রে অনেকে সিভি অ্যাটাচ করে না, বাট আমি সবসময় প্রিফার করি সিভি অ্যাটাচ করা। আপনার প্রফেসর মনে করেন আপনার দেখলো, আপনি হয়তো ইমেলে সব কিছু বলতে পারতেছেন না, ছোট ছোট টুকি টুকি জিনিসগুলো, তো আপনি যদি সিভিটা অ্যাটাচ করে দিবেন, সে কিন্তু আপনার সিভিটা দেখতে পারে, তার যদি ইন্টারেস্ট জাগে সিভিটা দেখে কুইকলি একটা রেসপন্স করতে পারে। সো আমি সবসময় সিভি অ্যাটাচ করাকে অ্যাপ্রিশিয়েট করবো। আন্ডারস্ট্যান্ড দ্য টাইম ডিফারেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি কোন সময় ইমেল করতেছেন, এই টাইমিং ডিফারেন্সটা। আমেরিকার প্রফেসররা হয়তো দেখা যায় যে ডিফারেন্ট টাইমিংয়ে, তা এক একজনের হ্যাবিট এক রকম, বাট নর্মালি যখন অফিসে আসে ফার্স্ট আওয়ার, তারা সবাই ইমেল চেক করে, ইমেলের রেসপন্সে। তো আপনি যদি ওই সময়টাই পাঠান, এটা ফ্রেশ ইমেল সামনের দিকে থাকবে। এছাড়া আরও কিছু টাইম আছে, অনেকে অফিস লিভ করার আগে দেখে অথবা মিড ডেতে দেখে। সো ওই যে আন্ডারস্ট্যান্ড টাইম ডিফারেন্সটা, এখন আপনি আপনার বাংলাদেশি টাইম অনুসারে যে কোনো সময়ে পাঠিয়ে রাখলেন, এটা আসলে খুব একটা হেল্পফুল না। আর একটা হচ্ছে ইউজ টেকনোলজি, টেকনোলজিকে ইউজ করেন। টেকনোলজিকে ইউজ করেন বলতে যেমন আপনি ট্র্যাকিং, মেইল ট্র্যাক করতে পারেন, আপনি স্কেডিউল করতে পারেন। মেইল ট্র্যাক করার সুবিধাটা আমি কুইকলি বলি, সেটা হচ্ছে যে আপনি যখন মেইল ট্র্যাক করেন, তখন কি হয় যে আপনি একটা মেইল আপনাকে দিল, আপনি সঙ্গে সঙ্গে হয়তো ফিডব্যাক দিতে পারলেন, অথবা কে কখন সে মেইলটা ওপেন করলো আপনি হয়তো সেটা জানতে পারলেন, তার ট্রেন্ডটা। তো অথবা সে আদৌ মেইলটা ওপেন করলো কিনা সেটা জানতে পারেন, এটা হেল্প করে। স্কেডিউলও অনেক সময় হেল্প করে, আমি বুমেরাইজ করে মেইলটাকে মেইল ট্র্যাকেজ করি, সেগুলো অনেক ভালো। সো এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। ফাইনালি আমি যে টপিকসটা একটু তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে ইট নিডস আ লট অফ মানি, আই ডোন্ট হ্যাভ মানি। সো দেখা যায় যে সবসময় এটা একটা অনেক বড় প্রবলেম হয়ে যায়, যে আমার হাই স্টাডির জন্য অনেক টাকা পয়সা দরকার, আমার এত টাকা পয়সা নেই, তো আমি কি করব। আমিও আপনাদের মতো ছাত্র ছিলাম বেশি দিন আগে না, তো আমিও মিডিল ক্লাস ফ্যামিলি একজন ছেলে, আমারও এত টাকা পয়সা ছিল না। সো আমার কাছে যেটা প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি যদি টোটাল টাকাটা দেখেন, আপনি ভয় পেয়ে যাবেন। আপনার টোটাল টাকাটা এট এ টাইম লাগছে না, নট নিডেড এট এ টাইম, আপনার এক সময় লাগছে না, ভেঙে 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 বিভিন্ন সময় লাগছে। সো ম্যানেজ করা পসিবল, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে ট্রিপল এফ, আমরা যখন কেউ ব্যবসা করি ফান্ড রেজিং এর জন্য আমরা এই স্টেজে ইউজ করি, এই স্টেজে বলে ট্রিপল এফ স্ট্র্যাটেজি, ফ্যামিলি, ফ্রেন্ডস এন্ড ফুলস। গেট সাম মানি ফ্রম ইউর ফ্যামিলি, দেন ফ্রম ইউর ফ্রেন্ডস এন্ড দেন ফ্রম দ্য ফুলস আউটসাইড। সো এটা একটা ইনভেস্টমেন্ট, আপনাকে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা চিন্তা করতে হবে। আপনি যদি ইনভেস্ট করেন, আপনার রিটার্নটা কিরকম হবে। তো ভাইয়ারা অবশ্যই এটাতে কথা বলছে বা বলবে। ফাইনালি ডোন্ট ফিল শাই টু আস্ক পিপল, কারণ কি আমার যখন টাকা পয়সার সমস্যা হয়েছিল, আমি কি করেছিলাম, আমি লিস্ট করে ফেলছি যে এই 10 জনের কাছে আমি চাইবো। আমি সত্যি সত্যি 10 জনকে ফেসবুকে নক করে আমি হয়তো চাইছি ভাইয়া, এবং 10 জনকে ডিস্ট্রিবিউট করে হয়তো চেয়েছি, 10 জনের মধ্যে হয়তো 5 জন পজিটিভলি রেসপন্স করেছে, হেল্প করেছে। অ্যাট বেস্ট তারা যেটা বলতে পারে যে না
তাতে আপনি কারোর কাছে হেল্প চাইতে তো কোনো ক্ষতি নেই। তো আপনি যদি আপনার গার্জ নিয়ে ধরে থাকেন, বসে থাকেন, তাহলে হবে না। আপনি চেষ্টা করতে হবে, নক করতে হবে মানুষের দরজায়। তো সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে নিজের ইগোটা কাটায় উঠতে হবে এবং সবার কাছে যাইতে হবে, হেল্প করতে হবে, কমিউনিকেশন করতে হবে, কানেক্টিভিটি থাকতে হবে। এবং আমার কাছে মনে হয় না যে আপনার টাকাটা প্রথম স্টেপটা হচ্ছে পড়াশোনা করাটা, আপনি জিআরই দেওয়াটা। হয়তো জিআরির জন্য ফি লাগে 10,000 বা 13,000 টাকা বা 15,000 টাকা, আপনি হয়তো 5 জনের কাছে 3,000 টাকা করে ধার নিলেন, অথবা আপনি এটা সময় নিয়ে ম্যানেজ করলেন বা ফ্যামিলির কাছে চাইলেন। কিছুই যদি না পারেন, এরকম আমাদের মতো যারা যেসব বড় ভাইরা আপনার বাইরে আছে তাদের কাছে রিকোয়েস্ট করেন যে ভাই আপনি কি এটা ফিটা দিয়ে দিতে পারবেন, আমি পড়ে। এখন আপনি যখন চাইবেন তখন এভাবে বললে হবে না যে আমার টাকাটা দেন। যখন আপনি বলবেন যে হ্যাঁ আমি এবং ডেমো দিয়েছি, 2টা মক টেস্ট দিয়েছি, মক টেস্টে আমি 320 প্লাস পাইছি, স্বাভাবিকভাবে আরেকজন আপনাকে হেল্প করতে যাবে। সো আপনি ক্রেডিবিলিটি শো করেন, আপনার কমিউনিকেশন স্টাইলটাও নিয়ে আসেন। আপনি পড়াশোনা করেন, প্রথম পড়াশোনা করে আপনি মক টেস্ট দেন, মক টেস্ট খুব ভালো করেন, টাকা সমস্যা হয়, হেল্প চান, মানুষ আপনাকে হেল্প করবে, সমস্যা না। ফাইনালি এটা হচ্ছে বোনাস স্লাইড এবং সর্বশেষ স্লাইড, সরি এত সময় নেওয়ার জন্য। সিক্রেট সর্স অফ সাকসেস। আমার কাছে মনে হয় যে সাকসেসের সিক্রেট সর্স হচ্ছে স্ট্রং ডিজায়ার। প্রথম আপনার স্ট্রং ডিজায়ার থাকতে হবে। আপনি যদি চান তাহলে আপনি পারবেন, এটা আপনার বিলিভ করতে হবে এবং চেষ্টা করতে হবে, স্টে হাংরি। দ্বিতীয় হচ্ছে গেদার অ্যান্ড অ্যানালাইজ ইনফরমেশন। আপনি অনেকগুলো ইনফরমেশন, যেগুলো কানেক্টিভিটি হোক, ইন্টারনেট থেকে হোক, সার্চ করে হোক, অথবা যেভাবে আপনি ইনফরমেশনগুলো গেদার করেন, আপনি ডাটাগুলো অ্যানালাইজ করেন, দেন আপনি একটা প্ল্যান তৈরি করেন। প্ল্যান তৈরি করার পরে আপনি এটা স্কেজুল করে স্কেজুলে স্টিক থাকেন। ফাইনাল হচ্ছে নেটওয়ার্ক, কানেক্ট উইথ পিপল। আপনি কানেক্টিভিটি, আপনি সবার সাথে যোগাযোগ করেন যত বেশি। প্রত্যেকটা ফেজে আপনার বিভিন্ন হেল্প লাগবে। আপনার হয়তো সিভিটা দেখে দিতে হবে, আপনার এসওপিটা দেখে দিতে হবে, আপনার হয়তো ইনভেস্ট ইনফরমেশন লাগবে, যতগুলো ইনফরমেশন লাগবে। সো কানেক্টিভিটি, যত বেশি কানেক্টিভিটি করতে পারবেন তত এটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং অ্যাপ্রিশিয়েট করেন, যে আপনাকে একটু হেল্প করলে, হেল্প করতে যদি নাও পারে তাকে থ্যাংক ইউ বলেন। এই অ্যাপ্রিশিয়েটিভ নেচারটা ক্রিয়েট করেন। এবং যখন কানেক্টিভ করবেন, এটা শুধুমাত্র প্রফেসরের জন্য না, প্রত্যেকটা বড় ভাইয়ের জন্য। তার টাইমিং জানেন, আপনার ফ্রি সময় তাকে নক করলে হবে না, তার ফ্রি সময় কোনটা এটাতে নক করেন। এখানে আরেকটা জিনিস বলতে যাচ্ছি আমি, যে ইমেইল। ফেসবুকে সবসময় গুতায় অনেক কিছু হয় না, অনেক সময় ইমেল করতে হয়, ফর্মালি আসতে হয়। তো ইমেলের নেচারটা ক্রিয়েট করেন আপনার মধ্যে। আপনি একটা বড় ভাইকে তার হয়তো ইমেলটা নেন, ইমেলে সুন্দর করে বুঝায় তাকে বলেন, রেসিপি রিকোয়েস্ট করেন, তাকে ইমেলে একটা থ্যাংক ইউ ইমেল দেন, থ্যাংক ইউ একটা ইমেল, আমরা বলি থ্যাংক ইউ নোট অনেক সময়, এটা দেন। তো সবসময় ফেসবুকে নক করে তার দিনের সময় সে তো ল্যাবে, কিন্তু আপনার হয়তো রাত, আপনি রাতে ফ্রি আছেন, আড্ডা মারতেছেন, হয়তো নক করলেন, কিন্তু তার ফ্রি সময় কোনটা, তার রাত সময়, সেই সময় নক করেন। ফাইনাল হচ্ছে যে স্টিক টু দ্য প্ল্যান। অনেক কষ্ট হবে, অনেক চেষ্টা করতে হবে, বাট প্ল্যানে স্টিক থাকেন, আপনার টাইম লাইনে স্টিক থাকেন, ডেডলাইনে থাকেন, ছেড়ে দেন না। আর ফাইনালি আজকে এখানে অনেক অনেক ইনফরমেশন পাইলেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনাকে সাকসেসফুল করে দেবে, যে মার্ক টুইনের যে কথাটা, দ্য সিক্রেট অফ গেটিং অ্যাহেড ইজ গেটিং স্টার্টেড। আপনি যদি আজকে থেকে প্ল্যানিং করেন, আজকে থেকে স্টার্ট করেন, আপনি অনেকের থেকে অনেক আগে থাকবেন। এখানে হয়তো আপনারা হান্ড্রেডস অফ স্টুডেন্ট আছেন, কিন্তু দেখা যাবে যে কিনা আজকে স্টার্ট করেছে এবং এটা কন্টিনিউ করতেছে, সেই আগায় যাবে। আমি এরকম অনেক ভাইয়াকে চিনি যে 2016 সাল থেকে, অথবা ইভেন আমার সময় থেকে চেষ্টা করতেছে, আজকে পর্যন্ত তো জিআরই দেওয়া হয় নাই, ফার্দার তো যাওয়াই হয় নাই। সো যে আজকে থেকে কিনা শুরু করে দেবে, প্ল্যানিং করবে, সেই কিনা অনেক আগায় যাবে। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট। আমি স্পেশালি সিয়াম ভাই এবং তাদের টিমকে এবং যারা এটা অর্গানাইজ করছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং আমি মনে করি যে এটা খুবই চমৎকার একটা প্রোগ্রাম আছে। আমি আপনাদের সবার শুভকামনা আশা করি। থ্যাংক ইউ।